নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। দেখো, লোকসভার ভোট মোটামুটি পেরিয়ে যাবে, আর বেশি দিন নয়, খুব তাড়াতাড়ি লোকসভার ভোট শেষ। এরপর কিন্তু তোমাদের এক্সামগুলো শুরু হবে, যেসব এক্সামগুলো রয়েছে, ঠিক আছে। তো এখানে কিন্তু জেনারেল স্টাডিজ একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং সেখানে কিন্তু জেনারেল স্টাডিজের ইতিহাস বলতে গেলে সত্যি একটা অবিশ্বাস্য অফুরন্ত সাবজেক্ট, যেটাকে শেষ করা যায় না। তো আমি তোমাদের জন্য খুব সহজভাবে ইতিহাস বোঝার জন্য বেশ কিছু প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যেগুলো কিন্তু আগামী দিনের যে এক্সামগুলো হবে সেই এক্সামগুলোতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নই এখান থেকেই কিন্তু তোমরা প্রশ্ন পেতে পারো। যেসব এক্সামগুলো রয়েছে, যেমন মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা WPKP রয়েছে, বা পঞ্চায়েতের যে এক্সাম হবে, বা যারা ICDS-এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং জেনারেল স্টাডিজের ইতিহাস যদি তুমি জয় করতে পারো, তো অন্যান্য বিষয় তোমার কাছে আরও সহজ মনে হবে। তো ইতিহাস বিষয়কে আমি তোমাদের সামনে খুব সহজভাবে নিয়ে এসেছি বেশ কিছু কোশ্চেনের মাধ্যমে। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, আমি শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আন্দোলনের যে প্র্যাকটিস সেট 1-2 দিয়েছিলাম, আজকে প্র্যাকটিস সেট 3 দিচ্ছি, এরপর 4 দেবো, ঠিক আছে। তো এখানে প্র্যাকটিস সেট যারা 1 এবং 2 দেখোনি, তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, তোমাদের জন্য অবশ্যই উপকারী। বেশ কয়েকটা যে প্রশ্নের সমাধান এবং তার সাথে আলোচনা। তো শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আন্দোলন বিষয়ক যে কোশ্চেনগুলো, সেগুলোর আমি ডিটেলস আলোচনা করব। তো এখানে বলতে গেলে যে শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আন্দোলন, এখানে কিন্তু ভারতবর্ষ সেই পিরিয়ডে অনেক চরম সমস্যার সম্মুখীন হচ্ছিল। তো এই সমস্যাকে ভারতবাসীর কাছে তুলে ধরেছেন ভারতবাসীর যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং সেগুলোকে সমাধানও করার চেষ্টা করেছেন। তো যাই হোক, আমরা সেই কোশ্চেনের মাধ্যমে তাদের বিষয় সম্পর্কে জানব। যে প্রথম যে কোশ্চেনটি রয়েছে, যে ঔপনিবেশিক নীতিগুলির একটাকে ন্যায্যতা দেওয়ার জন্য ব্রিটিশরা নিম্নমুখী পরিশ্রাবণ তত্ত্ব, অর্থাৎ ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি চালিয়ে যায়। যে ঔপনিবেশিক নীতি চালু ছিল সেটার নাম কি? দেখো, এখানে যে 4টা অপশন দেওয়া রয়েছে, শিক্ষা, শিল্প, সামুদ্রিক বাণিজ্য, মেরিটাইম, যেটাকে বলছি আমরা মেরিটাইম ট্রেড, এবং অবশিল্পায়ন ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে। তো প্রশ্নটা একটু বলতে গেলে, যে দেখো এখানে হচ্ছে ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি হচ্ছে চুইয়ে পড়া নীতি। দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে যে একটা তো দ্বন্দ্ব ছিল যে ভারতবর্ষে প্রাচ্য শিক্ষা না পাশ্চাত্য শিক্ষা চলবে। তো সমাজের উপরতলার শিক্ষিত শ্রেণীর মাধ্যমে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা নিচের তলায় মানুষের মধ্যে চুইয়ে পড়লে বিনা ব্যয়ে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটবে বলে লর্ড উইলিয়াম বেন্টিং মনে করেছিলেন, ঠিক আছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষা। শিক্ষা এমন একটা জিনিস, বর্তমান পরিস্থিতিতে কিন্তু শিক্ষা প্রায় ধ্বংসের মুখে। তো যাই হোক, আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে শিক্ষাকে আরও নতুন করে জাগরিত করে তোলার জন্য, কারণ শিক্ষা শেষ একটা সমাজ শেষ পুরো। তো যাই হোক, শিক্ষাকে কোনো মতেই শেষ হতে দেওয়া চলবে না, আমাদের যুব সমাজকে জাগিয়ে তুলতে হবে। তো লর্ড উইলিয়াম বেন্টিং ব্রিটিশদের স্বার্থ রক্ষার্থে একটা জিনিস ভেবেছিলেন, যে আমরা সবাইকে যদি ইংরেজি শিক্ষা না দিই, আমরা যদি সমাজের উঁচু শ্রেণীর মানুষকে শিক্ষা দিই, তো অটোমেটিক সেই শিক্ষা সমাজের নিচু স্তরের মানুষদের মধ্যেও চলে যাবে, যেটাকে চুইয়ে পড়া নীতি বা ফিল্টারেশন থিওরি বলেছিলেন। তো শিক্ষাই এখানে মূল জিনিস, ঠিক আছে। তো এখানে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি স্কুল বুক সোসাইটি, কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? দেখো, এখানে হচ্ছে 4টা অপশন যেটা রয়েছে, রাধাকান্ত দেব, রাজারাম মোহন রায়, মদন মোহন তর্কালঙ্কার, না দ্বারকানাথ মিত্র। দেখো, এখানে যে এর সঠিক উত্তর হয়ে যাবে, রাধাকান্ত দেব। তো এই কোশ্চেনটা উত্তর করার আগে দেখো, একটা এক্সপ্লেনেশন তোমাদেরকে জানতে হবে, যে কলকাতা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠা হয়েছিল। দেখো, কলকাতা স্কুল বুক সোসাইটি 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো এছাড়া তিনি যখন ডেভিড হেয়ার কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, তখন তিনি যাদের সাহায্য পেয়েছিলেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাধাকান্ত দেব, রামকমল সেন, তারিণীচরণ মিত্র, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার, ঠিক আছে। আমরা এখানে লিখেছি মদন মোহন তর্কালঙ্কার, মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার থাকলে আলাদা গল্প হতো কিন্তু, ঠিক আছে। তো এই যে সোসাইটি হচ্ছে কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য কি? যে স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনা করা এবং সেগুলো প্রকাশ করে সেগুলো হচ্ছে মাদ্রাসা, মক্তব, পাঠশালার মতো দেশীয় বিদ্যালয়গুলিতে সরবরাহ করা। তনাভিং এবং তারিণীচরণ সোসাইটির সেক্রেটারির দায়িত্ব পায়, ঠিক আছে। তো
মানে স্কুল বুক তৈরি করে সেগুলো স্কুলের মধ্যে ডিস্ট্রিবিউট করা, কলকাতা স্কুল বুক সোসাইটি। তাহলে এর মানে হচ্ছে ডেভিড ইয়ারের পাশাপাশি যিনি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন তার নাম ছিলেন রাধাকান্ত দেব। নেক্সট যে কোশ্চেন ছিল, বসু বিজ্ঞান মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়? 4টা অপশান দেওয়া রয়েছে, 1917, 1916, 1919, 1920। তো দেখো এখানে আছে এর সঠিক উত্তর হয়ে যাবে, দেখা হচ্ছে 1917। তো বসু বিজ্ঞান মন্দির যেটা ভারতের বিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু তিনি তো করেছিলেন বসু বিজ্ঞান মন্দির। তো কলকাতা বিখ্যাত বিজ্ঞানী লর্ড রেলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য সিংহলে এসেছিলেন এবং ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে লর্ড রিপনের আহ্বানে তিনি কিন্তু কলকাতায় এসেছিলেন। একদিন বিনা আমন্ত্রণেই তিনি জগদীশচন্দ্রের ল্যাবরেটরি দর্শন করতে আসেন এবং তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং ওই দিন বিকালেই কলেজের অধ্যক্ষ জগদীশচন্দ্রকে চার্জশিটের ভাষায় কৈফিয়ত তলব করেন। কেন কলেজের অনুমতি ছাড়া রেলের মতো একজন মানে বিজ্ঞানীকে ল্যাবরেটরিতে নিয়ে আসেন। এতে জগদীশচন্দ্র বসু খুব অপমানিত বোধ করেন এবং তীব্র প্রতিবাদ করেন। ফলে কর্তৃপক্ষ তার গবেষণার কাজে বাধা সৃষ্টি করতে থাকে। তাই জগদীশচন্দ্র বসু মনস্থির করে যে আমি আর এখানে থাকবো না, এবং ভারতীয় বিজ্ঞানীরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না, তাই যাতে কাজ করতে পারে তিনি 1915 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণ করেন এবং 1917 খ্রিস্টাব্দে তিনি বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তো 1917। নেক্সট দেখো যে রয়েছে যে কলকাতায় সায়েন্স কলেজ কবে স্থাপিত হয়? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু, 1905, 1908, 1913, 1914। তো দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে 1914, আমাদের প্রথম বিশ্বযুদ্ধের সময়। ক্যালকাটা সায়েন্স কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এবং এটা বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ নামে পরিচিত। 1914 সালের 27 মার্চ আশুতোষ মুখার্জি, কী নাম? আশুতোষ মুখার্জি, তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, এটা মনে রাখবে, 1914 সালের 27 মার্চ। বর্তমানে এর নাম হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজ। ঠিক আছে, কলকাতা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখো যে অপশান রয়েছে 1817, 1854, 1855, 1856। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1856 খ্রিস্টাব্দে কলকাতা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের শিবপুরে অবস্থিত এই শিক্ষা কেন্দ্রটি বর্তমানে একটা আভিজাত শিক্ষা কেন্দ্র এবং এর আগে নাম ছিল কিন্তু বিশপ কলেজ। ঠিক আছে, 1856 খ্রিস্টাব্দে 24 নভেম্বর মোটামুটি। তো এখানে 10 জন ছাত্র এবং কয়েকজন শিক্ষাকর্মী নিয়ে কলকাতা সিভিল ইঞ্জিনিয়ারিং কলেজ মানে এটাকে বলা হতো। পরবর্তীকালে এর নাম হয়েছে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। ঠিক আছে, তো 2005 সালের 13ই জুলাই রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম আনুষ্ঠানিকভাবে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি উদ্বোধন করেছিলেন এখানেই। ঠিক আছে, তো যাই হোক, তাহলে কলকাতা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। নেক্সট যে কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি ডাক দিয়েছিলেন ব্যাক টু বেদাস? ঠিক আছে, যে বেদে তোমরা ফিরে যাও, ব্যাক টু বেদাসকে মানে ডাক দিয়েছিলেন। তো দেখো এইখানে আছে এই কোশ্চেনের উত্তর জানতে গেলে একটু জানতে হবে ইতিহাস। তো এখানে বলেছে যে লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী না লালা লাজপত রায়। তো এখানে এর সঠিক উত্তর হয়েছে স্বামী দয়ানন্দ সরস্বতী, যিনি ডাক দিয়েছিলেন বেক টু বেদাস, অর্থাৎ বেদ পড়তে হবে, আর্য যে সভ্যতা। ঠিক আছে, তো স্বামী দয়ানন্দ সরস্বতী যিনি আমাদের যে ডিএভি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1828 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে গুজরাটের একটা গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো দয়ানন্দ মথুরায় স্বামী বিরজানন্দের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং দয়ানন্দের সকল চিন্তাধারা এবং আদর্শের ভিত্তি ছিল বেদ এবং দয়ানন্দের বিখ্যাত উক্তি ছিল বৈদিক শাস্ত্রে ফিরে যাও, দ্যাট মিন্স ব্যাক টু বেদাস। মানে পুরো তার চিন্তা, তার আদর্শ সমস্ত নির্ভর করতো কিন্তু বেদের ওপরে, ঋক, সাম, যজু, অথর্ব। তো এই জন্যে তিনি বলতেন যে বৈদিক শাস্ত্রে ফিরে যাও, তিনি ডাক দিয়েছিলেন ব্যাক টু বেদাস। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি গুলামগিরি বইটি লিখেছিলেন? দেখো এখানে হচ্ছে 4টা অপশান দেওয়া রয়েছে যে স্যার সৈয়দ আহমদ খান, রাজা রামমোহন রায়, জ্যোতিবা ফুলে, BR আম্বেদকর। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে যিনি গুলামগিরি বইটা লিখেছিলেন। কেন লিখেছিলেন সেটাও আমরা বলবো। তো দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যোতিবা ফুলে। ঠিক আছে, তো দেখো হচ্ছে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আমাদের যেমন বাংলায় রাজা রামমোহন রায়, স্যার সৈয়দ আহমদ উত্তরপ্রদেশে, তো সেমনি মহারাষ্ট্রে যিনি সমাজ সংস্কার আন্দোলনের প্রতিকৃত ছিলেন ইতিহাসে জ্যোতিরাও গোবিন্দরাও ফুলে, একটা শ্রদ্ধেয় নাম বলতে পারো। তিনি মহারাষ্ট্রের
কুনবি পরিবারের সন্তান ছিলেন। তিনি মহারাষ্ট্রের দলিত সম্প্রদায় তথা সেই পিরিয়ডে থালি, কুনবি, মাহারকে নিয়ে একটা সামাজিক ঐক্য স্থাপনের সংগ্রাম শুরু করেন। তিনি এক মালি পরিবারের সন্তান এবং তার পূর্বপুরুষরা মারাঠা পেশোয়া পরিবারের লোকজনদের জন্য নিয়মিত ফুল সরবরাহ করত এবং সেই থেকেই ফুলে কথাটি তার পদবীর সঙ্গে যুক্ত হয়ে যায় এবং জ্যোতিবা ফুলে 1872 খ্রিস্টাব্দে 1872 যে ব্রাহ্মণবাদকে চ্যালেঞ্জ জানানোর জন্যই কিন্তু গুলামগিরি বইটি লিখেছিলেন। খুব ইম্পর্ট্যান্ট। তিনি ব্রাহ্মণ সমাজের কাছে মানে তার যে সোসাইটি, তার সমাজ কিন্তু ব্রাহ্মণ সমাজের কাছে, ব্রাহ্মণ সমাজের জ্বালায় অতিষ্ঠ। তো ব্রাহ্মণ সমাজকে চ্যালেঞ্জ জানানোর জন্যই তিনি কিন্তু গুলামগিরি বইটি লিখেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন না। কোশ্চেনটা কিন্তু ভালো করে পড়তে হবে, তাহলেই অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, দেবেন্দ্রনাথ, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত আর স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন না। তো একেশ্বরবাদ অর্থাৎ একটা ঈশ্বর, রাম, রহিম, জেসাস সব কিন্তু এক। তাহলে একেশ্বর বাদে বিশ্বাসী রাজারাম মোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কত সালে? 1828 খ্রিস্টাব্দের 20 অগাস্ট। ঠিক আছে, তো এর প্রথম সচিব ছিলেন তারাচাঁদ চক্রবর্তী। এরপরে দেখো এর উল্লেখযোগ্য সদস্যগুলো যারা ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, মানে যে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, অক্ষয় কুমার দত্ত, বৈদ্যনাথ ব্যানার্জি, রামচন্দ্র বিদ্যাবাগীশ, কালীনাথ। ঠিক আছে, প্রতি শনিবার করে ব্রাহ্ম সমাজের প্রার্থনা অনুষ্ঠিত হতো এবং কলকাতার চিতপুরে ব্রাহ্ম সমাজের যে এই সভা থেকে ব্রাহ্ম সমাজ 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ সভা হয়েছিল এবং এখান থেকেই কিন্তু ব্রাহ্ম সমাজ হয়েছিল রাজারাম মোহন রায়ের মৃত্যুর পরে 1830 খ্রিস্টাব্দের 23 জানুয়ারি ব্রাহ্ম সমাজের উদ্বোধন হয় এবং এখানে কিন্তু তার অনেক পরেই স্বামী বিবেকানন্দ আসছেন, যিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করছেন 1897 খ্রিস্টাব্দে। তো স্বামী বিবেকানন্দ অনেক পরবর্তী একজন ব্যক্তি, তো তিনি কিন্তু ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন না। নেক্সট যে কোশ্চেন রয়েছে যে বাল্য বিবাহ নিরোধক আইন অর্থাৎ চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? ঠিক আছে, তো 1927, 1928, 1929, 1942। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1929। ঠিক আছে, তো 1929 সালে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন অ্যাক্ট অর্থাৎ বাল্য বিবাহ নিরোধক আইন, যেটা কিন্তু সারদা আইন নামেও পরিচিত। কী নাম? সারদা অ্যাক্ট। সারদা অ্যাক্টও বলা হয়, এটাও মনে রাখবে। তো এই আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স 14 বছর এবং ছেলেদের বিয়ের বয়স এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে 14 বছর, মেল এটা হচ্ছে 18 বছর। বর্তমানে এটা হচ্ছে 18 বছর, এটা হচ্ছে 21 বছর বৃদ্ধি করা হয়। তাহলে হচ্ছে 18 বছর বাতিল করে যেটা হচ্ছে 18 বছর এবং ছেলেদের বিয়ের জন্য 21 বছর করা হয় এবং এই আইনের পৃষ্ঠপোষক ছিলেন হারবিলাস সারদা। ঠিক আছে, এই বিলটি ব্রিটিশ ভারতে কার্যকর হয়েছিল 1930 সালের 1 এপ্রিল। ঠিক আছে, বিলটা পাস হয়েছিল 1929 সালের 24 সেপ্টেম্বর, কার্যকর হয়েছিল 1930 সালের 1 এপ্রিল থেকে। তো প্রসঙ্গত উল্লেখ বলতেই পারো যে 1927 সালে ভারতীয় বিধান পরিষদে বিলটি উত্থাপন করে রায় সাহেব হারবিলাস সারদা, এই জন্য এটাকে সারদা অ্যাক্টও বলা হয়ে থাকে। তো আগে যেটা ছিল 14 বছর মেয়েদের বয়স, ছেলেদের বয়স 18 বছর, সেটা মেয়েদের 18 বছর, ছেলেদের 21 বছর করা হয়। নেক্সট যে লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন যে নীর সার্ভিস সোসাইটি। নীর সার্ভিস সোসাইটি কি, এটা কত সালে স্থাপিত হয়েছিল? ঠিক আছে, কে করেছিলেন? তো দেখো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 1914, প্রথম বিশ্বযুদ্ধকালীন। তো নীর সার্ভিস সোসাইটি হচ্ছে এমন একটা সংস্থা যেটা নীর সম্প্রদায় এদের সামাজিক উন্নতি এবং অগ্রগতির জন্য তৈরি করা হয়েছিল এবং 1914 সালের 31 অক্টোবর কেরালার ত্রিবাঙ্কুরে একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে মাল্লায়ু পদ্মনাভ পিল্লাই। ঠিক আছে, পিল্লাই নামটা মনে রাখবে। এই পিল্লাই কিন্তু বর্তমানে গোয়ার গভর্নর। তো মাল্লায়ু পদ্মনাভ পিল্লাই তিনি কিন্তু কেরালাতে নীর সার্ভিস সোসাইটি, নীর সমাজের উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন। তো যাই হোক, আসন্ন এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি পার্ট 5, 4 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।